আরও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা শুনছিলাম অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। আপনার কাছে এইবারে আমি জানতে চাচ্ছি যে নির্বাচনের যে ফলাফল দেখলাম সেটি বিএনপির জন্য আরও কি ভালো হতে পারত না যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো। আমরা দেখেছি যে আপনাদের 74 অর্থাৎ 74টি আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এবং তাদেরকে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতারাও বসাতে পারেনি। এই পারেননি কেন, বা এই যে আপনারা বলেন যে নতুন রাজনীতি শুরু করবেন বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে, কিন্তু আমরা তো দেখলাম সেই আগের মতোই রয়ে গেল। যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কথা শুনলেন এবং দাঁড়িয়ে থাকলেন, এবং যার কারণে আরও কিছু আসন ফলাফল বিশ্লেষণে যেটি দেখা যাচ্ছে যে আপনারা সেটি হারিয়েছেন। হ্যাঁ, এটা কিছুটা দেখেন, যেহেতু 17 বছর বিএনপি তো একটা বড় দল, রাজনীতিটা করা কিংবা এলাকায় ওই কনস্টিটুয়েন্সিতে আপনি দেখবেন যে আমাদের এক একটা এলাকায় 3 থেকে 5 জন কম্পিটেন্ট মানুষ বসে আছেন। কারণ যেহেতু এমন যদি হতো যে প্রতিবার নির্বাচন 2008-এ এক ব্যাচ চলে গেল, আরও 3 ব্যাচ তৈরি হয়ে আছে, আর একটা ব্যাচ আপনার 14তে গেল, 14তে তো আমরা নির্বাচনই করতে পারলাম না, 18তে পারলাম না, রাতে ভোট, 24-এ হলো ডামি ইলেকশন। ওই সব কারণেই আমাদের এই যে আপনি 74 জন যে বিদ্রোহী তারা দাঁড়িয়ে গেছিল, এখন এমন বিষয়টা এমন হয়েছে যে মনে করেন 300 না, যদি 900 নমিনেশন দেয়া হয় কিংবা 3000ও নমিনেশন দেয়া হয়, তাহলেও দেখবেন পাশের লাইনে আরও এরকম 74 না 740 জন দাঁড়িয়ে আছে। উত্তরটি পেয়ে গেছি ডাক্তার তাসনুবা জাবিন। আমরা আমাদের যে আরপিও আছে, আইন আছে, সেখানে প্রত্যেক দলেরই একটা অঙ্গীকারনামা আছে যে নির্বাচনের সময় তারা নারী প্রার্থীদের কত শতাংশ নমিনেশন দেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে বড় যে দলগুলো নির্বাচন করেছে বা অন্যান্য দলও ব্যতয় দেখেছি, অর্থাৎ নারী নমিনেশনের ক্ষেত্রে সেই ব্যতয়টি দেখেছি। কিন্তু আমরা দেখি যে ঠিকই ভোটের অর্ধেক অর্থাৎ 12 কোটি ভোটার অর্ধেক কিন্তু নারী ভোটার। এই যে 5% কোনো রাজনৈতিক দল নমিনেশন দিতে পারে না নারীদের, এটা আসলে একটু মানে বহুল সমালোচিত হয়ে গেছে। আমি আসলে এখন যেহেতু নির্বাচনের পরের সময়, পরের দিন, আমি বলবো যে এই যে প্রত্যেকটা দলে যে সরকার গঠনে তো তাহলে তাদের অংশগ্রহণ করতে হবে। আমরা জানি যে না, আমার পয়েন্টটা ওখানে, লেট মি মেক দ্য পয়েন্ট। আপনি যখন রাজনৈতিক দলে কেন 33% নারী থাকে না, এটার নিশ্চিত করবে কে? ইসি করবে। নির্বাচন কমিশন জিজ্ঞেস করবে যে আপনার দলে আরপি অনুযায়ী 33% নাই কেন, তাহলে আপনার মনোনয়ন বাতিল হবে। এটা কখনো সম্ভব হয় নাই কেন? কখনো ইসি কোনো বড় রাজনৈতিক দলকে, প্রভাবশালী রাজনৈতিক দলকে কেন অ্যাকাউন্টেবিলিটির অধীনে আনতে পারে না? কারণ ইসি তাদেরই ছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ইসি আওয়ামী লীগের ছিল, যখন বিএনপির ছিল তখন ইসি বিএনপির ছিল, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি এবং জামাতের ছিল। তাহলে এইটার হচ্ছে মূল কারণ। আপনি যখন ইলেকশনের 20 দিন আগে নমিনেশনের সময় আপনি নারী খুঁজবেন, তখন তো মূল কারণ বের হবে না। মূল কারণ তো আপনার ওইখানে আগে আপনাকে দলগুলোকে বাধ্য করতে হবে যে আপনার 33% নিশ্চিত করেন, তখন সে 5% কেন 10% দিতেও বাধ্য থাকবে। কিন্তু আমাদের মূল এখন আপনি যে আপনার জায়গাটাতে আসে, যে জায়গাটাতে পয়েন্টটা যে সরকার গঠন হচ্ছে, তাহলে এখন যে সরকার গঠন হবে, যে দলটা সরকার গঠন করবে, তারা কি তাদের দলে 33% নারী সদস্য নিশ্চিত করে? মানে অর্নামেন্টাল নারী সদস্য না যে আমাদের 33% নারী আছে নীতি নির্ধারক পর্যায়ে। কারণ তাদের তো গণঅভ্যুত্থানের পরে জন্ম হয় নাই, তাদের জন্ম 40-47 বছর হয়ে গেছে, এবং তাদের যথেষ্ট যোগ্য নারী নেত্রী আছে। আমরা কিন্তু মানে বিএনপির নারী নেত্রীরই এটা কোট আনকোট যে যারা এবার নমিনেশন পেয়েছে, যে 10 জন, তারাও পুরুষ কোটায় পেয়েছে, বাবার অথবা স্বামীর। কিন্তু আমরা তো দেখেছি দল থেকে বেরিয়ে গিয়ে যে সকল নারীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মানে কি এটা রুমিন ফারহানা, তাসনিম, যারা আপনি না রুমিন আপার বিষয়টা দেখেন, এটা তার মানে কি সে ডেসপারেট, তার আকাঙ্ক্ষা আছে, এমন না যে তার ইচ্ছা নাই বা এরকম, তার সে দল থেকে বহিষ্কৃত হয়েও সে নির্বাচন করেছে। আপনি যখন অজুহাত দিবেন যে নারীরা কনজারভেটিভ, নারীরা ঘর থেকে বের হতে চায় না, নারী নেতৃত্ব কেউ মানে না, তাহলে এই অজুহাতটা যে ভুল, এটা কিন্তু উনি প্রমাণ করেছেন। তাসনিম যারা ক্ষেত্রে তো আমরা দেখছি যে আবার উল্টো চিত্র সেখানে। কারণ যারা রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে আপনার 1 বছর আগে, তাকে অনেক বড়, এটা একটু আগে তার একটা পোস্ট আমি পড়ছিলাম আপনাদের ব্রেকে, তাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। এখানে সে যে একদম শুরুতেই 44,000 ভোট পেয়েছে, এটা অনেক বিশাল একটা ব্যাপার, তার নিজের যোগ্যতা এটা সে পেয়েছে। আমরা বুঝতে পেরেছি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন,
সবাই এখন গুলশানের দিকে তাকিয়ে আছে, গুলশান অফিসের দিকে তাকিয়ে আছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে সরকার রোববার নাগাদ তারা গঠন করতে পারেন বা সে ধরনের সিদ্ধান্ত নেবেন। আর সরকারের রূপরেখাটি কেমন হবে যদি একটু ধারণ, কারণ মানুষ আসলে জানতে চায় এখন যেহেতু নির্বাচন ওভার হয়ে গেছে। এটা অনেক উপরের একেবারে পলিসি লেভেলে নতুন পুরনো মিলে অথবা শুধু নতুন সেটা সেই কথা। আচ্ছা, সেটা ঠিক আছে। আমরা মনে করি যে নবীনের যে উদ্যম এবং প্রবীণ যারা আছেন অত্যন্ত এক্সপার্ট, ওনাদের যে এক্সপার্টিজ, এটা নিয়েই কিন্তু নবীন আর প্রবীণের মেলবন্ধনে, নারী পুরুষ সবার মেলবন্ধনে কিন্তু একটা সুন্দর একটা সরকার গঠন হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। এখন দেখেন 33% যেটা কথা এসছে আরপিওতে নারীদের অংশগ্রহণ সবগুলো রাজনৈতিক দলে করবার কথা আছে, তো সেটা হয়ে ওঠেনি। এটার কারণ কি? যে কারণটা হচ্ছে যে আমাদের এই সমাজটা তো ভাই পিতৃতান্ত্রিক একটা সমাজ। এখানে এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, তার সাথে আপনার ডিসিশন মেকিংয়ের কথা এসছে, পলিটিক্যাল রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট, এগুলা তো অনেক পরের বিষয়। এবং আপনি জানেন যে সবচাইতে বড় নারীরা যে কর্মসংস্থান সেটা কিন্তু গার্মেন্টসে। তো সব কিছু মিলিয়ে আজকে নতুন যেই সরকারটা এবং আমাদের এখানে যেই নারীরা এইবার এই ত্রয়োদশ নির্বাচনে জয়ী হয়েছেন দলের থেকে কিংবা বাইরে, আমি প্রত্যেককে আমার একেবারে হ্যাটস অফ টু দ্যাম, ভীষণভাবে অভিনন্দন জানাতে চাই। খুব কষ্ট করে হয় কিন্তু তারা, এটা কিন্তু এমন আমাদের জন্য সহজ না, কারণ রাজনীতির মাঠটা ইট ইজ এ বয়েজ ক্লাব। এখন সেখানে আমাকে যদি আসতে হয়, তাহলে আপনাকে যদি একবার প্রমাণ করতে হয় আপনার নিজের একটা স্কিল, তাহলে আমাদেরকে এটা ডাবল করতে হয়। কাজেই আমি মনে করি পরিবর্তনে বাংলাদেশে আমরা সেটা কেন চাইবো বা কেন না, আমাদের নেত্রী যেহেতু আমাদের দেশনেত্রী, আপনি জানেন যে উনি কিন্তু অত্যন্ত নারী বান্ধব একজন মানুষ ছিলেন। উনি যেহেতু সেই আশাটা আমাদের আছে, তা আমরা আশা করি এইবার 5% হয়নি আনফর্চুনেটলি, তবে ইনশাল্লাহ সামনে 5% কেন, আপনি যখন বারবার কথায় বলেন জনসংখ্যার অর্ধেক নারী, তাহলে আবার দলের কোটায় যখন বলেন 5%, তো তাই শুনতে খুব লাগে না যে অনেক কম হয়ে গেল না ভোটারের মধ্যে? সেটাকে উন্মুক্ত থাকবে। আমি তাই চাই যে এটা ভাই সিলেকশন না, এটা ইলেকশনটা হতে দিক না, যে নারীরা দেখুক না নিজেদের যোগ্যতায় কয়জন নারীকে, যে কয়টা দল থেকে একটা স্টাডি, সেটা খুব শিগগিরই সামনে আসবে। দেখবেন এই ত্রয়োদশ ইলেকশনে যে কয়জন নারী মানে কম্পিটেন্ট, ওনারা যে যেখান থেকেই হোক পার্টিসিপেট করেছেন, মনোনয়ন নিয়েছেন কিংবা না নিয়ে স্বতন্ত্র করেছেন, বিদ্রোহী করেছেন, হ্যাঁ, আপনি দেখবেন এই পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু কম না, এটা বেশি। এটা কিন্তু তারা কিন্তু ভালো ভোটে ইলেকশন করে সুন্দর জিতে এসেছে। কাজেই সামনে কেন দিবেন না? আপনারাই তো বলছেন যে ভোটার অর্ধেক নারী, আপনারাই তো বলছেন যে জনসংখ্যার অর্ধেক নারী, তারপর যখন বলেন 5%, 33%, তখন আমাদের কাছে মনে হয় কি, মানে চিন্তার মধ্যে যে একটা ডিসক্রিমিনেশন কাজ করে সমাজে, এটার একটা বহিঃপ্রকাশ। জি, আমি বলি আপনার সাথে, এই 5%টা হচ্ছে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। এবং আপনি যখন অর্ধেক জনগোষ্ঠীর সংখ্যা দেয়া নেই, হ্যাঁ, এবং প্রতি বছর হচ্ছে এটা বাড়ে, 100 পর্যন্ত না হওয়া পর্যন্ত প্রতি টার্মে এটা বাড়তে থাকবে। সো আপনি অর্ধেক জনগোষ্ঠী নারীকে সংখ্যালঘু করে রাখতে পেরেছে পুরুষ নীতি নির্ধারকরা। আপনি যদি তাদেরকে একটা স্পেসিফিক ব্র্যাকেটের মধ্যে করতে বাধ্য না করেন, ছেড়ে দেন, তাহলে আরো কোনো আমি আশা দেখি না। আমাদের যে কালচার বা আমাদের যে মাইন্ডসেট, আপনি যদি অ্যাটলিস্ট এটা আইন করে বাধ্য করেন, কারণ তারা সাকসেসফুলি বাংলা নারীদেরকে মাইনরিটি করে রেখেছে, যেখানে নারীরা মেইন স্ট্রিম, তাই না? আমাদেরকে আপনি কাউন্ট করে মাইনরিটি, আপনি যখনই দেখবেন সংখ্যালঘু নারীরা, হ্যাঁ, এই সম্প্রদায়কে পরপর উচ্চারিত হয়, অথচ জনগোষ্ঠী হচ্ছে হাফ, কারণ আমরাই তো সব নীতি দিয়ে ক্ষমতা দিয়ে রেখেছি পুরুষের কাছে। সো আপনি ওটা বাধ্য না করলে এটা আরো ম্যাসাকার করে দেবে। আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ধারাটি ভবিষ্যৎ চলে এসেছে, এটাই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ আর নাই, এটাই। আমরা আবার একটু ভোটের বিশ্লেষণে যাই। আমরা যেটি নির্বাচন কমিশন তো মারফত জানতে পেরেছি যে এবারের ভোটে ভোট পড়েছে 49, অর্থাৎ 59.4%। বিএনপি পেয়েছে 46.7%, জামাত পেয়েছে 31.33% এবং এনসিপি 5 সামথিং পেয়েছে তারা।
আপনি এবং আপনারা দুইজনই যেটা বলছিলেন এবং যে কথাগুলো বলছেন যে নারী ভোটার, তরুণ ভোটার, তাদের একটা রোল ছিল এবং বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর আসলে রোল ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত এবারে আসন সংখ্যা কম পেলেও তাদের ভোটের যে হার সেটি কিন্তু দেখছি যে অনেক বেশি। অর্থাৎ আগে যেমন 7%, 8% ভোট পেত তারা, এবার দেখছি 31 বা প্রায় 31.5% ভোট পেয়েছে। তো এখানে কি নারী ভোটার, ইয়াং ভোটার যারা রয়েছেন বা আওয়ামী লীগের একটা পোর্শন বা অন্যান্য যে পোর্শনগুলো রয়েছে তাদের কি অংশগ্রহণ নাই? অবশ্যই আছে। আপনার কেন এবং মনে তাদের এই উত্থানটা আসলে হ্যাঁ, কেন মনে হচ্ছে নারীরা, যে এই পরিসংখ্যানটা যদি বের হয়, কেন মনে হচ্ছে নারীরা জামাতকে ভোট দেয় নাই? নারীরা জামাতকে ভোট বেশি দিয়েছে এবং এই যে তাদের ভোট 10% থেকে 30% যাবে, এটা প্রেডিক্টেবল ছিল গত 1.5 বছরে। এবং এটার পিছনে একমাত্র কারণ এই জামাতকে বা ইসলামিক দলগুলোকে মূলধারার রাজনীতিতে প্রাসঙ্গিক করা। এটা হচ্ছে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে জামাতকে দমন করেছে, আওয়ামী লীগ যেভাবে তাদেরকে বক্সে ঢুকিয়েছে, তাদেরকে যেভাবে মানুষের কাছে জুলুম মজলুম বানিয়েছে, তারা সেই কারণেই আজকে জামাত প্রাসঙ্গিক। জামাত যদি বিএনপি দমনের রাজনীতি না করত, বিরোধী দল দমনের রাজনীতি না করত, বাংলাদেশের সব সময় কিন্তু মধ্যমপন্থার দলদের মধ্যেই হচ্ছে ইলেকশন হতো। জি, আমরা যেহেতু একদম শেষ মিনিটে চলে এসেছি, ফাইবার নাসরিন আপনার কাছে শুনতে চাইব, যে সরকার গঠিত হয়েছে, বিএনপি যে সরকার গঠন করবে সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমরা এক ধরনের চ্যালেঞ্জ দেখছি এবং আমরা জানি যে প্রতিবেশী দেশের সাথে এক ধরনের টানাপোড়েন চলছে। তো এইখান থেকে কিভাবে আপনারা ওভারকাম? না, সেটা আমাদের, আপনি তো দেখেছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ যেটা ভাবে তার বাইরে আমরা কেউ যাব না। কারণ এটা করতে গিয়েই যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগ বলেছে, রক্তের সম্পর্ক আওয়ামী লীগ বলেছে, এটা আমাদেরকে অ্যালার্জিক রিয়াকশনের মতন খারাপ লেগেছে সাধারণ মানুষের কাছে। যে কারণে আজকে যে ভারত বিরোধী একটা মনোভাব, এবং ভারতের শ্রীলঙ্কাতেও একই রকম, নেপালেও একই জিনিস, আপনার মালদ্বীপেও তাই হয়েছে। এখন ভারতেরও তো ব্যাপার আছে, তারা তো সব ডিম এক ঝুড়ি আওয়ামী লীগের ঝুড়িতে রেখেছিল। তো বাংলাদেশের মানুষের সাথে তাদের যে সম্পর্কটা স্থাপন করবার কথা ছিল সেটা তো হয়নি। কাজেই আমরা মনে করি পররাষ্ট্র নীতিটা হবে মর্যাদার ভিত্তিতে, পররাষ্ট্র নীতিটা নুয়ে পড়া কোনো নীতি হবে না। এখানে বাংলাদেশ ফার্স্ট। আমাদের আঞ্চলিক, আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, ভৌগোলিক যেই রিজনগুলো আছে এবং আন্তর্জাতিক বিশ্বেও এই জিনিসটা মাথায় রেখেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন, আমাদের দেশনেত্রীও তাই। 30 সেকেন্ডে যদি এই বিষয়ে একটু বলেন, সামনের যে পররাষ্ট্রনীতি, একদম 30 সেকেন্ড আমরা। এটা একদম সুস্পষ্ট। এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে তারা এই ভুলটা করবে না। এটা হবে বাংলাদেশ, ওনাদের ইয়েই হচ্ছে সবার আগে বাংলাদেশ, এটা বরাবর হতে হবে। এখানে আর নতজানু এই মনোভাব দেখানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। সবচেয়ে বড় হচ্ছে সীমান্ত রক্ষা, এটা নিয়ে আমাদের আগে কথা বলতে হবে। ভারতের সাথে অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু কোনো দেশে তারা এরকম হত্যা করার সাহস কিন্তু রাখে না। করলে কিন্তু অনেক ছোট দেশের অনেক বড় আক্রমণ, পাল্টা আক্রমণের বা আক্রোশের মুখে তারা পড়ে। বাংলাদেশের সাথে কেন পড়ে, কেন তারা পারে? কারণ বাংলাদেশ সবসময় তাদেরকে প্রভু মেনেছে, এটাকে তারা একটা অঙ্গরাজ্য হিসেবে দেখেছে। তাদের এই দিন শেষ, এই বার্তাটা স্পষ্ট হতে হবে। আমাদের ভুল নীতিও এর জন্য দায়ী, অর্থাৎ সীমান্ত এলাকায় যে নীতি থাকা দরকার। এটা কমপ্লিটলি বিগত আমলে আওয়ামী লীগ বাংলাদেশকে এক ধরনের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য ভারতকে ফ্যাসিলিটেট করেছে, একদম কমপ্লিটলি। এখানে আর কোনো আসলে আমার মনে হয় না কারো কোনো সুস্থ মানুষের এখানে দ্বিমত থাকতে পারে। ধন্যবাদ ডাক্তার তাসনুবা নাসরিন এবং ফাইভ মিনিটস, আপনাকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের বিআরবি কেবলস নিবেদিত পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানটি এখন এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানটি বিকেল 5টায় প্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।